এই আলোচনায় এই সফরে আমরা আগে যেমন রোহিঙ্গা 17 সালের যে ক্রাইসিসটা বড় আকারে শুরু হলো, তারপরে আমরা প্রথম বাংলাদেশের অনেক বিশেষজ্ঞ মানুষ বলেছিলেন যে এটা দুই দেশের মধ্যে সমস্যা, কখনো বলেছে যে সেটি ভারত চায়না কেবল তাদের মধ্যে সমস্যা, তাদেরকে সমাধানে এক জায়গায় করতে পারলেই রোহিঙ্গা সংকটের অর্থাৎ রোহিঙ্গার প্রত্যাপন করা সম্ভব। এখনকার বাস্তবতায়, দীর্ঘ সময়ের বাস্তবতায় এটি করার বিষয়ে পৃথিবীর অনেকগুলো দেশ এটার পক্ষভুক্ত হচ্ছে কিনা, ইন্টারেস্ট গ্রুপ বাড়ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? না, আমরা তো চাচ্ছি যে পুরো পৃথিবীর মানুষ জানুক যে এখানে একটা ভয়ানক রকমের একটা হিউম্যানিটারিয়ান ক্রাইসিস হচ্ছে, এখানে একটা জনগোষ্ঠীর উপরে নির্মম অত্যাচার হচ্ছে, তাদের উপর জেনোসাইড চাপিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে তাদের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের বাসায় পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই জিনিসটা আমরা সবাইকে জানাচ্ছি। তো সেই অনুযায়ী যারা রিজিওনাল অ্যাক্টর তারা তো তাদের মতো করে আসলে রেসপন্ড করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা খুব একটা কমপ্লেক্স একটা ক্রাইসিস। অনেকে ইচ্ছা করলেও জড়াতে চান না, ইভেন রিজিওনাল বড় বড় সুপার পাওয়াররাও ইচ্ছা করলেও আসলে তার একটা সলিউশন ইম্পোজ করে দিতে পারেন না। অনেক ক্ষেত্রে মায়ানমার এদের কথা শুনেও না। মায়ানমার খুব একটা বলবো যে রিক্লুস টাইপের একটা দেশ। তারা বাইরের মেডলিংটা বা বাইরের কোনো ধরনের ইভেন কেউ এসে যদি তাদেরকে খুব ভালো পরামর্শ দেয় সেই পরামর্শগুলো নিতে চান না। তা আমরা সেই অনুযায়ী কিন্তু আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে পুরো পৃথিবীকে জানানো। প্রফেসর ইউনূস বারবার জানাচ্ছেন, যেই প্রফেসর ইউনূসের সাথে যে কোনো দেশের বড় লিডার আসছেন, তাদের বড় ডিপ্লোম্যাট আসছেন, তাদেরকে কিন্তু প্রফেসর ইউনূস জানাচ্ছেন কি বড় একটা ক্রাইসিস আমরা হ্যান্ডলিং করছি। তো সে অনুযায়ী আমার মনে হয় যে এতে রিজিওনাল পাওয়ারের বাইরেও ছোট ছোট পাওয়ারগুলোও ইনভলভ হচ্ছে, তারাও কেউ কেউ হিউম্যানিটারিয়ান এইড। কিন্তু এটা কতদিন? আমরা চাই এমন একটা সলিউশন মায়ানমারে, যেই সলিউশনের ফলে রোহিঙ্গারা যেইখানে রোহিঙ্গা আছে, বাংলাদেশে আছে 12 লক্ষ, এই পুরো রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে তাদের বাসায় যে নিরাপদে থাকতে পারে, যেটা গতকাল প্রফেসর ইউনূস বলেন যে সে যাতে তার ঈদটা তার বাসায় উদযাপন করে, ঈদের নামাজে শেষে সে যাতে তার সেই ধরনের পূর্বপুরুষের কবর জিয়ারত করতে পারে, সেরকম একটি পরিবেশ নিশ্চয়ই আমরা বলবো যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চেয়ে বড় ওয়ার্ল্ডের অ্যাম্বাসেডর আমি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আছেন। একটি প্রশ্ন আমি করতে চাই আপনাকে, যে শুধু রোহিঙ্গাকে প্রত্যাপনের জন্য অন্তর্বর্তী সরকার এটি কমিশন করা বা কি ধরনের পদক্ষেপ এরই মধ্যে নিয়েছেন? না, প্রথম যে পদক্ষেপ উনি নিয়েছেন সেটা হচ্ছে যে এইটা যে একটা বড় হিউম্যানিটারিয়ান ক্রাইসিস, এটা সবাইকে জানানো। এটা নিয়ে উনি চুপ নেন, ডে ওয়ান থেকে উনি এটা নিয়ে কথা বলছেন, এটা নিয়ে উনি সবার সাথে কথা বলছেন, এটা একটা 1 নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে এটা যে একটা কমপ্লেক্স একটা ক্রাইসিস, এই বিষয়টা বোঝানোর জন্য উনি একটা হাই রিপ্রেজেন্টেটিভ নিয়েছেন। হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, যিনি ইউএনের একটা বড় পজিশনে ছিলেন। ডক্টর খলিলুর রহমান এসেই কিন্তু রিজিওনাল পাওয়ারদের সাথে বসছেন। তারপরে হচ্ছে আমরা যাতে আমাদের বর্ডারে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি রাখতে পারি, সেই জন্য রোহিঙ্গা রাখাইনে যারা অ্যাক্টর আছেন তাদের সাথে আমরা একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি। তারপরে হচ্ছে পুরো পৃথিবীকে জানানো যে এটা এই ক্রাইসিসের রেজুলেশনের জন্য কি করা উচিত, সেটার মেসেজ আমরা নিয়ে যাচ্ছি। এবং উনি প্রফেসর ইউনূসের প্রফেসর ইউনূস ইউএনএ এটা নিয়ে কথা বলেছেন, একটা স্পেশাল সেশন করেছেন, এবং তার আলোকে এখন ইউএন এবং বাংলাদেশ মিলে একটা বড় একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করছে রোহিঙ্গাদেরকে নিয়ে, এবং এই কনফারেন্সটা সেপ্টেম্বরে হবে। তো এই সবগুলো কাজ কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ নিজে উনি দেখাশোনা করছেন। আমি বলতে পারি যে এটা একদমই এই গ্লোবাল যে ক্রাইসিসের ম্যাপে এটা খুবই ব্যাকবেঞ্চ হয়ে গিয়েছিল, সেইখান থেকে এইটাকে আবার ফ্রন্ট রোতে নিয়ে এসে সবাইকে জানানো যে এখানে একটা ক্রাইসিস আছে, তোমরা ভুলে যেও না। তো সেই জায়গাটা আমার মনে হয় যে উই হ্যাভ অ্যাকমপ্লিশ দ্যাট জব। নিশ্চয়ই, এবং সেই সব পদক্ষেপের মধ্য দিয়ে আন্তর্জাতিকীকরণের মধ্য দিয়ে বাংলাদেশের নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর সংকট হিসেবে ধরেও যদি রোহিঙ্গাদের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি তার ভূমিকা অব্যাহত রাখেন, তাহলে হয়তোবা অচিরেই আমরা
প্রত্যাপনের একটি প্রক্রিয়া নিশ্চয়ই আমরা সবাই তো আশা করতে আশা পারি, করতে পারি। আশাটা সবাই করছি। আমরা আরো বিস্তারিত আলোচনায় ফিরব। দর্শক, আমরা বিরতির পর আবার ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। কিমিয়া থিকনেস কইছো 2.7 আর দিছো 2.2। দিলাম 2.7। আরে আরএফএল এসডব্লিউআর দিবা না? একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। না দেখে ঠকবেন না, আরএফএল ছাড়া আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস না কিনলে লস। প্রতিটা ইফতার মিটাপেই ভরে যাবে মন, ফ্যামিলি আর অচেনাও হয়ে যাবে আপন। আর যেখানেই ইফতার মিটআপ সেখানে রিফ্রেশিং 7 আপ। বড় 7 আপের সাথে 20 টাকার 7 আপ ফ্রি। সফল হতে চাও তো রোদে বের হও। তোমার চমক, তোমার ঝলক।